গতকাল আমরা দেখিয়েছিলাম পুলিশের মানবিক কোট আনকোট মানবিক আচরণের নমুনা। এ রাজ্যের শিক্ষকরা যারা অনেকেই দাবি করছেন যোগ্যতার পরিচয় দিয়ে তারা চাকরি পেয়েছিলেন, কিন্তু তৎসত্ত্বেও তাদের চাকরিটাকে অনিশ্চিত করে তোলা হয়েছে। তারা আর চাকরি ফিরে পাবে কিনা তা নিয়ে ঘোর সংশয় তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 2016 সালের যে প্যানেল সেটা পুরোটাই বাতিল। আবার নতুন করে পরীক্ষা নিতে হবে, নতুন করে নিয়োগ করতে হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার এ বিষয়টা একটা ধোঁয়াশা রাখা হয়েছে, একটা ধন্দ রাখা হয়েছে। একদিকে তারা সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করবার জন্য যা যা করা দরকার সেটা করছেন, অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকেই বলা হচ্ছে যে তারা নাকি কারোর চাকরি যেতে দেবে না। ধোঁয়াশাটা স্বাভাবিকভাবেই পরিষ্কার হয়নি। যারা চাকরি হারাবার আশঙ্কায় ভুগছে সেই প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর কাছে অনুদান বা ভাতা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। স্কুলে যারা শিক্ষক তাদের আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে দেবার অনুমতি চেয়ে নিয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছ থেকে। এখন প্রশ্ন হচ্ছে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে এই বিষয়গুলো জানাচ্ছে, তাতে তো পরিষ্কার যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায়টাকে মেনে নিচ্ছে। অর্থাৎ ভয়ঙ্কর ভয়াবহ একটা দুর্নীতি হয়েছিল এবং প্যানেলটা যে বাতিল হয়ে গেছে সেটার পক্ষেই তারা যাচ্ছেন। তারপরেও তারা কি করে বলছেন যে কারোর চাকরি যাবে না? কিভাবে মুখ্যমন্ত্রী বলছেন যে তার নাকি প্ল্যান তৈরি করা আছে 1, 2, 3, একেবারেই বোঝা যাচ্ছে না। গোটাটাই ধন্দ আর ধোঁয়াশা। অনিশ্চিত জীবনের হাতছানিতে রীতিমতো প্রতিবাদ আর প্রতিরোধে সোচ্চার হয়ে উঠেছে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। গতকাল তার মূল্য দিতে হয়েছে তাদের। দীর্ঘদিন রাজ্য সরকার তাদের সাথে যে প্রতারণা, যে প্রবঞ্চনা করে আসছিল, তার পরিপ্রেক্ষিতে তারা প্রতিবাদী হয়ে উঠেছিল এবং গতকাল তাদের উপরে কি কি ঘটেছে আমরা দেখিয়েছি। আর আজ গোটা দিন জুড়ে ধিক্কার মিছিল হলো গোটা রাজ্যে। বিভিন্ন জায়গাতে যেভাবে শিক্ষকদের উপরে পুলিশি নির্যাতন হয়েছে, যেভাবে লাঠিচার্জ হয়েছে তাদের উপরে, রাজ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিকরা, শিক্ষক সংগঠন তারাও পথে নেমে প্রতিবাদ করেছে। অন্তত শিক্ষাক্ষেত্রের এই ভয়ঙ্কর অরাজক অবস্থার পরিপ্রেক্ষিতে শিক্ষক সংগঠনগুলো একত্রিত হয়ে প্রতিবাদ করেছে। তারা বলছেন যে শিক্ষকদের উপরে যেটা হচ্ছে সেটা ভয়ঙ্কর ভয়াবহ। আমাদের রাজ্যের বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা তারই ইঙ্গিত দিচ্ছে এই সব ঘটনা। এরপরেও রাজ্য সরকার কি তাদের সম্বিত ফিরেছে? তারা কি গোটা ঘটনার জন্য লজ্জিত বা কুণ্ঠিত বোধ করছে? এখনো পর্যন্ত তার কোনো নমুনা আমরা পাইনি। যেভাবে রাজ্য সরকার গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, যেভাবে শিক্ষকদের উপরে এই ভয়াবহ ভয়ঙ্কর নির্যাতনের ঘটনাকে আড়াল করবার চেষ্টা করছে, সেটা দেখলে সত্যি আমাদের ভয় বা আমাদের আতঙ্ক আরও বেশি জাগছে। আজ রাজ্যের 2 শীর্ষ পুলিশ আধিকারিককে দিয়ে যেভাবে সাংবাদিক সম্মেলন করিয়ে বলা হলো যে গতকাল এই শিক্ষকরাই নাকি প্ররোচনা দিয়েছেন, তারা নাকি বাধ্য হয়েছেন, তারা নাকি অনেক বেশি সংবেদনশীল ছিলেন, তারা নাকি যথেষ্ট সংবেদনশীলতার পরিচয় দিয়েছিলেন, শিক্ষকরা যাতে আন্দোলন করতে পারে সেই বিষয়টা তারা নাকি দেখছিলেন। এই ধরনের কথাবার্তা আজকে বলেছেন রাজ্য পুলিশের 2 শীর্ষ আধিকারিক। আমরা তারপরে প্রশ্ন করতে চাইব যে যেভাবে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, একের পর এক শিক্ষকরা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের ঘাড় থেকে কান থেকে রক্ত পড়ছে, জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। কোন সংবেদনশীলতার পরিচয় দিয়েছেন পুলিশ কর্মীরা? সংবেদনশীল যে দৃশ্যগুলো একের পর এক আমাদের সামনে এসেছে, কোন সংবেদনশীলতা বলে? এটা কোন সংবেদনশীলতার ভাষা? যে কোনো সাধারণ মানুষ এই ঘটনা দেখলে আঁতকে উঠবেন। কিন্তু তৎসত্ত্বেও রাজ্য প্রশাসনের সম্বিত ফেরেনি, তারা তাদের মতো রয়েছে। এত বড় একটা দুর্নীতির পরেও তারা গোটা বিষয়টাকে ধামাচাপা দেবার চেষ্টা করছে। রাজ্যের বিভিন্ন অংশের মানুষ প্রতিবাদে সামিল হচ্ছেন এবং আমরা চাইবো, আমরা মানুষকে বলবো যে এত বড় একটা অন্যায় ঘটছে, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সরকার
যে আচরণ করছে সেটা গণতন্ত্রের সঙ্গে যায় না, একবারে গণতন্ত্রের উল্টো মুখে দাঁড়িয়ে রাজ্য সরকারের আচরণ প্রমাণ করছে যে তারা গণতন্ত্রের রীতি নীতিকে মানবেন না। ফলে গোটা বিষয়টাকে চাপা দেওয়ার চেষ্টা তারা করছেন, কিন্তু সাধারণ মানুষ একটু একটু করে বুঝতে পারছে। এবং একই সাথে আমাদের গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা যে বিপর্যস্ত হয়ে পড়ছে, পঙ্গু হয়ে পড়ছে, এটা বোধহয় নাগরিকদের বোঝবার সময় এসেছে। যে কোনো দলের সমর্থক যে কেউ হতে পারেন, কিন্তু আমাদের রাজ্যের স্বার্থ, আমাদের রাজ্য যেভাবে একটু একটু করে শিক্ষাক্ষেত্র থেকে দূরে সরে যাচ্ছে, সেখানে সাধারণ মানুষের বোধহয় আরও বেশি সচেতন হওয়ার দরকার আছে, প্রতিবাদে প্রতিরোধে গর্জে উঠবার দরকার আছে। সমস্ত শিক্ষক সমাজ, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং স্কুল সবারই উচিত এই সময় একত্রিত হয়ে রাজ্য প্রশাসনের কাছে, রাজ্য সরকারের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার যে শিক্ষকদের উপরে কোনো অন্যায় হলে সমস্ত শিক্ষক সমাজ এক হয়ে গর্জে উঠতে পারে। আমাদের রাজ্যের ভাবমূর্তি ক্রমশ নষ্ট করছে আমাদের রাজ্যের প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন তারা। আমাদের বারবার বোধহয় এই কথাটা মনে রাখা দরকার। আমরা যে কোনো মানুষ, যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারি, কিন্তু কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা বোঝবার জন্য সাধারণ চিন্তাভাবনা, বোধ বুদ্ধিকে সজাগ রাখাটাই যথেষ্ট। সেই সাধারণ বোধ বুদ্ধিকে আমরা যদি সজাগ রাখি তাহলে বুঝতে পারবো আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর ভয়ঙ্কর ভয়াবহ দুর্নীতি করেছে, কোটি কোটি টাকা চুরি হয়েছে এদের মদতে, আর তার ফলশ্রুতিতে ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে পড়েছে এ রাজ্যের একদল যুবক যুবতী। তাদের চাকরি অনিশ্চিত হয়ে গেছে, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে, তাদের পরিবারে ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছে। আসলে আমরা এই বিষয়টাকে আলোচনা করবার চেষ্টা করি, বোঝবার চেষ্টা করি যে সাধারণ নাগরিক কি এই বিষয়ে সচেতন হচ্ছে। আমি আপনাদের আলোচনার জন্য আজকে যারা অতিথি রয়েছে তাদের সাথে পরিচয় করিয়ে দেবো, তারপরে আমি পর্যায়ক্রমে দেখাবো যে কীভাবে একটা অরাজক অবস্থা তৈরি হয়েছে আমাদের শিক্ষাক্ষেত্রে, এবং একজন রাজনৈতিক নেতা কিভাবে হুমকি দিচ্ছেন শিক্ষকদের, সাংবাদিকদের। যে সাংবাদিকরা তাদের সংবাদ সংগ্রহ করবার জন্য যাচ্ছিলেন বিভিন্ন জায়গাতে, এই সাংবাদিকদের কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই যে সত্যি এরা সাংবাদিকতা করে কিনা। কিন্তু তৎসত্ত্বেও যেভাবে সাংবাদিকদের হুমকি দিচ্ছেন, ধমক দিচ্ছেন, তাতে কোনো জনপ্রতিনিধি নয়, তাকে এলাকার মস্তান বলে মনে হচ্ছিল। যে শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিকরা আজকে তাদের বক্তব্য রাখছিলেন সাংবাদিকদের সামনে, কোনো সাংবাদিক তাদের প্রশ্ন করেনি যে কেন এই মানুষটিকে স্বতঃপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে মামলা রুজু করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। এই লোকটি যেভাবে হুমকি দিয়েছে সাংবাদিকদের, যেভাবে সাংবাদিকদের বুম ছুঁড়ে ফেলে দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে স্বাধীন সাংবাদিকতা যারা বিশ্বাসী তাদের তো গর্জে ওঠার কথা। আমরা এই ধরনের নেতাদের বারবার দেখছি যারা জনপ্রতিনিধির নামে জনপ্রতিনিধি হিসেবে নিজেদের দায়িত্ব পালন করতে সম্পূর্ণ ব্যর্থ, উল্টে তারা স্বৈরাচার, দুরাচার, অনাচারকেই প্রশ্রয় দেয়, সেটাকে অবলম্বন করেই নিজেদের রাজনৈতিক কেরিয়ার তৈরি করতে চান। আমরা বারবার সাধারণ মানুষকে দেখিয়ে দেবো যে এই সমস্ত নোংরা মানুষজন সম্পর্কে সচেতন হতে হবে। এই মানুষগুলোকে যদি আমরা আমাদের সমাজের মূল স্রোতে রাখি তাহলে গণতন্ত্র কখনোই টিকে থাকতে পারবে না। আসুন আমি আজ আমার এই বিষয়ে আলোচনা করবার জন্য, রাজ্য জুড়ে একটা প্রতিবাদের আবহ তৈরি হয়েছে। রাজ্য জুড়ে যে কোনো সচেতন মানুষ প্রতিবাদ করছেন, তাদের সেই প্রতিবাদের স্বরটাকে সবাই কাছে পৌঁছে দেওয়ার জন্য যাদের আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন দুজনেই পেশায় শিক্ষক। গৌতম দত্ত, তিনি একটা স্কুলে শিক্ষকতা করেন এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার চ্যানেলে বারবার এসেছেন। আর আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ ফারুক, একটি স্কুলের দীর্ঘদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ ফারুক। গোটা বিষয়টায় আজকে সকালেই আমার তার সাথে কথা হচ্ছিল মোহাম্মদ ফারুকের। উনি বলছিলেন যে তাদের মতো করে প্রতিবাদ তারা করছেন, সমস্ত শিক্ষক সমাজের কাছে এই বার্তাটা তারা পৌঁছে দিতে চাইছেন যে এই মুহূর্তে অন্তত সমস্ত কিছু ভুলে শিক্ষকদের পাশে দাঁড়াতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাটা পঙ্গু হয়ে যাচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থাটা বিপর্যস্ত হচ্ছে। এই আলোচনার জন্য আসবো। আমি প্রথমে মোহাম্মদ ফারুকের কাছে আসি। ফারুকবাবু, আমার জিজ্ঞাসা যে আপনি দীর্ঘদিন একটা স্কুলে শিক্ষকতা করেছেন, প্রধান শিক্ষক ছিলেন। শিক্ষক
সংগঠনেরও অন্যতম সদস্য ছিলেন। আর যেটা হচ্ছে, কোথাও মনে হচ্ছে না শিক্ষক সমাজ যদি একত্রিতভাবে প্রথম থেকে এটার প্রতিবাদ বা প্রতিরোধ করতে পারতো, তাহলে বিষয়টা এত দূর এগোতো না। শিক্ষা ব্যবস্থা জুড়ে এত ভয়ঙ্কর দুর্নীতি, এমন বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা, এটা কোথাও মনে হয় না শিক্ষকদেরও মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়ার ফলে বাড়তে বাড়তে আজ এই রকম একটা অবস্থা এসেছে? আমার শুরু করার আগে আর প্রসঙ্গটা আমার কাছ থেকে আলোচনা আশা করছেন, আমি কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে আমার এক বন্ধুস্থানীয় একটা ছোট্ট কবিতা লিখেছে। ওই আপনার খুব প্রচলিত একটা কবিতা, সেটা হচ্ছে যে জার্মান কবি মার্টিন নিয়েমলা থেকে অনুপ্রাণিত হয়ে। এটা হচ্ছে এরকম যে ওরা ছাত্রদের মারলো, আমি চুপ ছিলাম, কারণ আমার 14 গোষ্ঠীতে কেউ ছাত্র আন্দোলন, তারপরে মা আমি চুপ ছিলাম, বলেছিলাম রোগী না আন্দোলন করলে মারাই উচিত। এবার ওরা শিক্ষকদের মারলো, ছুটি আর পুজোর ছুটি পাওয়ার লোকগুলোকে মারা আমি টিভির সামনে বসে মজা নিচ্ছি। এরপর সরকারি চাকরিজীবীদের, তারপর শিল্পীদের, কর্মীদের। তখন আমি চুপ থাকবো, কারণ আমি তো ওসব কিছু না। তারপর ওরা আমার তখন অবশ্যই সবাই চুপ থাকবে, কারণ চিৎকার করার মতো অবস্থা থাকবে, সেই দিকেই চলেছে। আসলে এই যে শিক্ষক সমাজে, কলেজ শিক্ষক, বিশেষ শিক্ষক, আহ, যে অনাচার অন্যায় চলছে বিগত বেশ কয়েক বছর ধরে, সেখানে শুধু সমাজ না, তাদের সঙ্গে সহায়তা জানিয়ে সমাজের সমস্ত স্তরের মানুষের আসা প্রয়োজন। গত বছর কিছু অবস্থায় তার নৃশংস আক্রমণের উপর পরে যেভাবে সাধারণ নাগরিক এসেছিলেন, আহ, এক্ষেত্রে আমরা কিন্তু সেই রকমটা দেখছি। শিক্ষক সমাজ যারা বিদ্যালয়ে শিক্ষকতা করেন, তারা বিচ্ছিন্নভাবে কোথাও এবং দায়িত্বশীল বেশ কিছু না কয়েকটি শিক্ষক সংগঠন আছেন যাদের একটা ঐতিহ্য আছে, 100 বছরের শিক্ষক সংগঠন। তারা কিন্তু এই 10-12 বছর 15 বছরে যখনই এই ঘটনাগুলো ঘটছে, তারা প্রতিবাদ করছে। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে রায়গঞ্জে যে ঘটনা ছিল, রায়গঞ্জের অধ্যাপকের, তারপরে ভাঙড়ে কলেজে ওই অধ্যাপিকাকে এই মারা, তার অতি সম্প্রতি এই 3rd এপ্রিলের পরে আম, জানেন যে এই যোগ্য সকল যারা টেন্টে নয়, তারা ওই ডিআই অফিসে গেল রিপোর্ট দিতে, তখন আপনাদের সবাই মনে আছে পুলিশ পেটে লাথি মারলো। তারপরে তো গতকাল হয়েছি, তো এটা তো ছিল না। এমনিতে আমাদের যেটি দিকে চোখ রাখি যে ধরুন 1700-কে ওই 71 থেকে 76 বা 77 ওই সময়তে অবশ্য নানাভাবে হয়েছিল, অনেকে চাকছে একটা আধা ভেসে বেকারের তখন একটা তাণ্ডব। আমরা দেখিনি তখন, আমরা খুবই ছোট, কিন্তু পরের দিকে সেটা বুঝেছি। তারপরে 77-এর পর থেকে দীর্ঘ 30, 32 বা 35 বছর এই ধরনের ঘটনা আমাদের চোখে আসেনি, কিন্তু আমরা তারপর থেকে এরকম ঘটনা দেখছি। এখন যেগুলো প্রচারে এসেছে তার মধ্যে কয়েকটা কথা আপনাদের বললাম, কিন্তু আপনারা জানেন যে এই শুধু শিক্ষকদের পেটানো, এটা কিন্তু হওয়ারই ছিল। মানে যেভাবে শিক্ষা ব্যবস্থাটা চলছে বিগত কয়েক বছর ধরে, মানে গণতান্ত্রিক যে ব্যবস্থা যেভাবে আস্তে 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 ধ্বংস করা হয়েছে, সেই বিষয়টাগুলোই যদি আমরা আলোচনা করি, তাহলে কিন্তু বুঝতে পারবো যে কালকে যে ঘটনা ঘটেছে এটা একেবারে বিচ্ছিন্ন না। এখন ধরুন আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা, সেখানেতে যে নিয়ন্ত্রক সংস্থাগুলো আছে, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং তার সঙ্গে এডুকেশন ডিপার্টমেন্ট, বিদ্যালয় শিক্ষা দপ্তর, এখন এই যে ব্যবস্থাগুলোকে কিন্তু বেশ কয়েক বছর ধরে একেবারে তার যে গণতান্ত্রিক কাঠামো সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। এবং তারপরে কি হলো, যে পরিচালন সমিতি, সেটা আপনারা জানেন যে সেখানে আগে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালন ব্যবস্থাটা পরিচালিত হতো, সেই ব্যবস্থাটাও ভেঙে দেওয়া হয়েছে। তার ফলে তার অগণতান্ত্রিক ব্যবস্থা। এবং তারপরে এটা আপনারা জানেন যে শিক্ষাক্ষেত্রে যে চরম দুর্নীতি, সেটা আপনি মুখবন্ধীতে সে কথাটাও বলেছেন, আমি সেই জায়গায় যাচ্ছি না। যে যে ঘটনাটা গতকাল ঘটেছে, এটা
আপনি বললেন যে সব্যসাচী দত্ত দুপুরে এসেছিলেন, ওরা তো সকালবেলা গেছিল এবং প্রথম প্রথম কিন্তু পুলিশ দেখেছে যে তখন বাধাটা সেইভাবে আসেনি। যখন উনি গেলেন এবং সাঙ্গপাঙ্গ নিয়ে গেছেন, তখন পুলিশটা একটু নড়ে চড়ে বসলো এবং পরের দিকে যেটা অনেক ভিডিও, অনেক প্রচার মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে সেটা এসেছে যে যখন ওই পুলিশি অত্যাচারের পরেও যখন তারা ওখানে অবস্থান করছিলেন মাস্টারমশাইরা, শিক্ষক শিক্ষিকারা, তখন বেশ কিছু হুলিগান তারা এসে কিন্তু তাদের তাদের চারদিকে ঘোরাফেরা করছিল এবং যখন সাংবাদিকরা বা ওখানে যারা অবস্থান করছিলেন তারা যখন তারা করছেন যে তোমরা কারা কারা, তারা তখন বেরিয়ে চলে যাচ্ছে। তার মানে কি হচ্ছে যে কালকে একেবারে খুব পরিকল্পিত ভাবে ওদের উপর আক্রমণটা না, এটা খুব লজ্জার। আমাদের পশ্চিমবাংলার পক্ষে কেন গোটা ভারতবর্ষের ক্ষেত্রে এটা একটা লজ্জার। এবং এর জন্য আমরা যারা শিক্ষকতা করছি এরকম ঘটনার সম্মুখীন যে হতে হবে আমাদের, এটা কিন্তু আমরা কল্পনাও করতে পারিনি। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা শিক্ষক সমাজ, বিশেষ করে আমি শিক্ষক সংগঠনের নাম বলতে চাইছি না, খুব শতাব্দী প্রাচীন শিক্ষক সংগঠন, তারা গোটা রাজ্যে আজকে প্রতিবাদ মিছিল, ধিক্কার মিছিল করেছে এবং সেখানেতে এই ঘটনার কে ধিক্কার জানিয়েছে। তো এইটা কিন্তু আমরা দেখিনি, আমি আমার কর্মজীবনে এটা বলতে পারি। গণতান্ত্রিক ব্যবস্থাপনা সব নষ্ট হয়ে গেল। আমি গৌতমের কাছে আসি। গৌতম, আপনিও শিক্ষকতা করছেন এখনো, যে ঘটনাগুলো দেখছেন, আপনি আমাদের অনুষ্ঠানে সে বারবার করে বলতেন যে বিভিন্ন ক্ষেত্রে মূল্যবোধ, মানে শিক্ষকদের মূল্যবোধ ছাত্রছাত্রীদের সাথে তাদের সম্পর্ক কোথাও একটা ওলটপালট, যেটার ইঙ্গিত ফারুকবাবুও বলছিলেন, যে কোথাও একটা যেন আগের সেই অবস্থাটাকে সম্পূর্ণ ভেঙে দিয়ে অন্যরকম একটা কাঠামো তৈরি করা, তারই কি বিস্ফল আমরা দেখছি এইগুলোর মধ্য দিয়ে? তো অনুপম দা, আমি আপনাদের বলি যে এই যে ঘটনাটা গতকালকে ঘটেছে, এই ঘটনাটা ঘটবারই ছিল। এটা কোনো অত্যাশ্চর্য ঘটনা নয়, কারণ যখন এতগুলো ছেলে মেয়েদের রুটি রুজির ব্যাপার চলে এসছে, এতগুলো ছেলে মেয়ে 60 বছর পর্যন্ত তাদের নিশ্চিত চাকরিটা ডিসেম্বর পর্যন্ত থাকার পরে অনিশ্চিত চাকরিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, তখন তাদের মধ্যে তো এই প্রতিক্রিয়াটাই হবে। আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে এই অবস্থার জন্য কারা দায়ী? আমি ধরে নেই যে এতগুলো ওএমআর শিট দুর্নীতি হয়েছে, তাহলে করলো কারা? তারা কারা? সরকার তাদের বিরুদ্ধে কি কি স্টেপ নিয়েছে? একদম এই প্রশ্নটা শুধু আমাদের, আইনি সরকার আদালত কি ব্যবস্থা নিয়েছে? ঠিক এক, কারণ আমাদের বুঝতে হবে, আমরা যদি দ্বৈত ভূমিকা পালন করি তাহলে হবে না। যখন দুর্নীতিটা ধরা পড়ে যায় তখন আমরা বলছি সেটা স্কুল সার্ভিস কমিশন এই গোটা প্রক্রিয়াটা নির্ধারণ করেছে, আর যখন সফল হয় তখন আমরা বলি এটা আমাদের সরকারের দ্বারা পরিচালিত হয়েছে। আমি সফলতা নিব, অন্যায়ের প্রতি দায়বদ্ধ থাকবো না, এটা হতে পারে না। আমি অন্যায়ের দায়বদ্ধ, কারণ একাধিক ওএমআর শিট আজকে আজকে দুর্নীতি করে যারা চাকরি পাবার যোগ্য নয় তাদেরকে যোগ্য সার্টিফিকেট দিয়ে তাদের স্কুলগুলোতে পাঠিয়েছে। আজকে যোগ্য টিচাররা রাজপথে বসে আন্দোলন করছে, আর সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে আজকে তাদের চাকরিগুলোকেই করতে। কিন্তু এই ছাত্রগুলোর কি দোষ? আজকে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে তার এটাকে কেন্দ্র করে, একদিকে এরা আর্থিকভাবে তো একদম শেষ হয়ে গেল, সামাজিক মর্যাদা, যে ছেলেটি গতকালকে পর্যন্ত ভালো শিক্ষক হিসেবে সমাজের কাছে অত্যন্ত সম্মানের চোখে ছিল, যে শিক্ষকটি তার সারাটা জীবন দায়িত্ব নিয়ে অত্যন্ত একাগ্রতার সঙ্গে পড়াশোনা করেছে, তার পরিণতি সমাজ আজকে তাকে হাসির খোরাক হিসেবে দেখছে। নিশ্চয়ই এও দুর্নীতি করেছে, তা না হলে তার চাকরিটা যাবে কেন? আজকে তার সামাজিক স্বীকৃতি কোথায় নিয়ে দাঁড় করালো? এটা তার কিসের অপরাধ? তার কোথায় অপরাধ ছিল? এক ওপার বাংলার একজন বিখ্যাত মানুষ, তিনিও একজন শিক্ষাবিদ, আমার খুব প্রিয় মানুষ, আমি তার কথা বিভিন্ন সময় শুনি এবং নিয়মিত শুনি। সেই মানুষটির নাম হচ্ছে আর কেউ নয়, আব্দুল্লাহ আবু সাইদ। তিনি সুন্দর একটা কথা বলেন
তিনি বলেছেন শিক্ষক সব সময়ের জন্য শিক্ষক, সে চিরকাল শিক্ষক। কারণ ইতিহাস আমাদের দেখিয়েছে কি ধর্মের ক্ষেত্রে, কি সামাজিক ক্ষেত্রে, কি রাষ্ট্রের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকাই ছিল সবার আগে। যদি ধর্মের ক্ষেত্রে রূপান্তরের কথা বলি তাহলে আমাদের জন হাসের কথা মনে করিয়ে দেয়। ধর্মর সংস্কারের কথা যদি বলি তাহলে মার্টিন লুথারের কথা আমাদের মনে করিয়ে দেয় যে তারা ধর্মের সংস্কারের মধ্য দিয়ে সামাজিক বিবর্তনের কথা বলেছিল। আমরা যদি একটা দেশকে নতুন ভাবে তৈরি করতে দেখি তাহলে আমাদের পাশের দেশ বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখব সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন সংগঠিত হয়েছিল শিক্ষক ছাত্ররা মিলে, সেই আন্দোলন একটা নতুন দেশের জন্ম দিয়েছিল, নতুন জাতীয় ঐক্যবদ্ধতার জন্ম দিয়েছিল। সুতরাং শিক্ষককে ছোট করে দেখবেন না, শিক্ষককে অসম্মান করবেন না। আজকে শিক্ষকরা যেভাবে, যাদের আজকে বিদ্যালয়ে থাকবার কথা, যাদের আজকে ছাত্রদেরকে স্বপ্ন দেখার কথা, কারণ একজন শিক্ষকই পারে একজন ছাত্রকে একটা নতুন স্বপ্নের আবহে নিয়ে যেতে। একটা শিক্ষকই পারে একটা ছাত্রকে নতুন ভাবে স্বপ্ন দেখাতে। সেই শিক্ষকের ভাগ্যে যখন জোটে রাজপথে লাঠি আর হচ্ছে কি বলেছে পা দিয়ে লাথি, লাথি আর লাঠি যাদের কপালে জোটে, তখন আমাদের এটা দেখে যন্ত্রণা হয়, আমাদের এটা দেখে কষ্ট হয়, আমাদের যন্ত্রণা হয়। আমি শুধু বলবো যে বিরোধীরা অত্যন্ত দায়িত্ব সহকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করুন, কারণ বিরোধীরা যত দায়িত্বপূর্ণ হবে, দায়িত্বশীল হবে, তত বেশি শাসক দল এই অন্যায় থেকে বিরত থাকবে। বিরোধীদেরকে অনেক বেশি সক্রিয় থাকতে হবে সকলের। একদম। আমি রূপম চট্টোপাধ্যায়ের কাছে আসবো। রূপমবাবু, সাংবাদিকতার দৃষ্টিভঙ্গিতে একটু আগে রূপমবাবু আপনি শুনলেন একটু আগে সাংবাদিক আমাদেরই পরিচিত অশোক সেনগুপ্ত, দীর্ঘদিন সাংবাদিক, তিনি বললেন যে যেভাবে হুমকি দিচ্ছে একজন জনপ্রতিনিধি সাংবাদিকদের এবং বলছে যে আপনারা মানে রাগটা গিয়ে পড়ছে সাংবাদিকদের উপর, কারণ সাংবাদিক না থাকলে ওখানে যদি ক্যামেরা না থাকতো তাহলে শিক্ষকদের উপরে আরও নিপীড়ন নামিয়ে আনা যেত। গতকাল রাতে শিক্ষকরা, বিশেষ করে শিক্ষিকা, তারা বলছেন যে আমরা কোথায় যাব, পুলিশ আমাদের মারছে আর পিছনে একদল লোক রয়েছে যারা বাইরে থেকে ঢুকে পড়েছে। এর আগেও আমরা তো দেখেছি যে আরজি করের সময় আরজি কর থেকে বাইরে দিয়ে লোক ঢুকে ভাঙচুর চালানো হচ্ছে। এটা কি একটা নতুন তৈরি হচ্ছে যে লুম্পেন বাহিনী প্রশাসনের সাথে মিশে গিয়ে আক্রমণ করবে, মানে সরকার বিরোধী কিছু হলে প্রশাসনের সঙ্গে মিশে যাচ্ছে একেবারে লুম্পেন। বিষয়টা হচ্ছে এই লোকগুলোকে যদি আপনি আলাদা করে চিহ্নিত করেন, সব্যসাচী দত্ত, সুজিত বোস, তাপস চ্যাটার্জি, এই যে মনোজ গুহ ঠাকুরদা, এই যে এই লোকগুলো যারা আজকে কলকাতায় একেবারে বরানগর মানে উত্তর কলকাতা করে ব্যারাকপুর পর্যন্ত এই সমস্ত লুম্পেন, কেউ মন্ত্রী হয়ে গেছে, কেউ চেয়ারম্যান হয়ে গেছে ইত্যাদি, এরা সব সিপিএম এর ছিল। সব্যসাচী দত্ত, সুজিত বসু, তাপস চ্যাটার্জি, আপনি জানেন রাজারহাটে সিপিএম এর চেয়ারম্যান ছিল, রাজারহাট মিউনিসিপালিটির, ওখানকার রবীন মন্ডল বড় নেতা ছিল। এরা অ্যাকচুয়ালি লক্ষণ ভট্টাচার্য থেকে অমিতাভ নন্দী, লক্ষণ ভট্টাচার্য, অমিতাভ নন্দী, রবীন মন্ডল, ওদিকে আপনার হাটপাড়া ওই এই অঞ্চলে, ব্যারাকপুর অঞ্চলে তরিত পোদ্দার, এদের সব ক্যাডার বাহিনী। এইটা মুকুল রায় কায়দা করে সিপিএম এর যে লুম্পেন বাহিনী, সেই লুম্পেন বাহিনীকে তৃণমূলে নিয়ে এলো। এবং প্রথম যখন সেই সব্যসাচী দত্ত, সত্য কথাই বলি, ও প্রথম এলো তৃণমূলে, তারপরে তৃণমূলের ভেতরকার লড়াইয়ে মারামারিতে ও চলে গেল বিজেপিতে। বিজেপিতে ছিল, আবার বিজেপি থেকে তৃণমূলে এসে এখন চেয়ারম্যান হয়েছে তো এই যে বাহিনীটা যে কাজগুলো করছে, এটা বাম আমল থেকে করতে, বামেদের পুষ্ট করা লুম্পেনেরা। এবার সুযোগ বুঝে এরা, মুকুল রায় ওদেরকে তৃণমূলে নিয়ে এলো, কিছু বিজেপিতে গেছে, তাপস রায় যেমন আজকাল থেকে বিজেপিতে চলে গেল, এরকম কিছু গেছে, বাকিটা তৃণমূলেই রয়ে গেছে। এবার এই বাহিনীর কাজটা কি? এই বাহিনীর কাজ হচ্ছে চুরি করা, ডাকাতি করা, মানুষকে ধমকানো, চমকানো এবং টাকা চুরি, হচ্ছে কোটি কোটি টাকা সম্পদ তৈরি করতে হবে। সুজিত বোস, তাপস চ্যাটার্জি, সব্যসাচী দত্ত, এই পুরনো সিপিএম এখন দেখেন না, তারা সবাই কোটি কোটি টাকার মালিক। এবার যেহেতু এরা এই রাজনীতিটাই করে এসছে আমাদের হাত ধরে,
এখনো তৃণমূলের হাত ধরে একই রাজনীতি। আমরা যারা সাংবাদিকতা করি, আমরা যারা কোনো দলের নয়, নির্দলীয় ভাবে কার অবস্থান দীর্ঘদিন থেকে যায়, যেমন হাওড়ায় লগনদাও সিং, সে ছিল সিপিএম এর রিগিং মাস্টার, ছাপ্পা ভোটের অন্যতম হাতিয়ার এবং সদস্য চক্রবর্তীর ডান হাত, সিপিএম এর বড় নেতা সদস্য চক্রবর্তী তার ডান হাত। আজকে তিনি তৃণমূলের নেতা। আজকে সে এবং গৌতম চৌধুরী মিলে একটা উত্তর হাওড়া পুরোটা মিলে তারা তাদের কন্ট্রোল বজায় রেখেছে। তো এটা রাজনীতির একটা ঘরানা, এটা বামপন্থীদের একটা ব্লান্ডার, যে তারা এই সমস্ত তখন করেছিল, ভেবেছিল এই করে 35 বছর কেন 135 বছর ক্ষমতায় থাকবে। এবার যখন হলো, এরা যখন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বললো যেটা যেটা বলেছে যে চুরি করো, 70 ভাগ তোমরা রাখো, 30 ভাগ আমাদের দাও, বা ওই 75-25 একটা ভাগ ভাগ করো। চুরি করাটা দলে সরকারি ভাবে স্বীকৃতি পেয়ে গেল এবং ভাগ বাটোয়ারাটাও ঠিক হলো। এবার এদের বক্তব্য তখন ছিল, অনেকেই বলেছেন, আমি তার নাম বলে দিচ্ছি, কুন্তল ঘোষ এখন জেলে ছিল, সায়ন বন্দ্যোপাধ্যায়, তারপরে শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়নশীল, শতরঞ্জন, যারা এই টাকার কাটমানির সময় এই চাকরির সঙ্গে যারা ছিল, শুভেন্দু অধিকারী অন্যতম, যারা পূর্ব মেদিনীপুর, বীরভূম ইত্যাদি অঞ্চলে, বিশেষ করে মুর্শিদাবাদ অঞ্চলে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, এই টাকাগুলো সব পেয়েছে শুভেন্দু অধিকারী। এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ওই অঞ্চলের টাকাগুলো গেছে শুভেন্দুর পকেটে। শুভেন্দু তখন তৃণমূলের নেতা ছিল,